দেখো তো মামুনি, আম্মুকে দেখা যায় কিনা। মামুনি দেখো আম্মুকে দেখা যায় কিনা, লাইভটা শুরু হয়েছে কেন বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকেও বিনা নোটিশে আমি আমার টাইমলাইনে চলে এলাম। মুসলিউদ্দিন ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন এমিলি হক, ধন্যবাদ। মুসলিউদ্দিন বলছেন দেখা যাচ্ছেন, ধন্যবাদ ভাইয়া। খুরশেদ আলম বিপ্লব, আসসালামু আলাইকুম প্রিয় ভাবি। ওয়ালাইকুম সালাম দেবরজি, কেমন আছেন ভাবি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো আছি বিধায় আপনাদের সামনে এলাম। কিছু আড্ডা হবে, কিছু কবিতা হবে। সুন্দর লাগছে বলার মতো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি সুন্দরী থাকতে চাই, সবার দৃষ্টি সুন্দর, তাই আমাকেও সবার কাছে ভালো লাগে। আর আমি সবার কাছে ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই। শারমিন এমিলি হক, আজ প্রথমে জয়েন করলাম, কেমন আছিস? থ্যাংক ইউ, তোকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ আজ প্রথমে জয়েন করেছিস, পাশে থাক। হ্যাঁ ভালো আছি, আশা করি তোরাও ভালো আছিস। আসলে আমি কিছুদিন একটু শিখছিলাম। আমি বেশ কিছুদিন লেখালেখিও করতে পারিনি, লাইভ করতে পারিনি। আজকে একটা লাইভ করলাম, লাইভ করে শেষে ভাবলাম এখানে একটা লাইভ করে ফেলি, সবাইকে একটু দেখে যাই সবাই কেমন আছে। আব্দুল আওয়াল মজুমদার, লাভ দিস, থ্যাংক ইউ। আমি কিছু কবিতা পড়ব। আসলে নোটিশ করে আসিনি তো, কাউকে বলে আসিনি। তারপরে যারা আছেন সাথে সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা, ভালোবাসা। পাশেই থাকবেন, দোয়া রইল। ধন্যবাদ। হ্যাঁ, দোয়ার চেয়ে বড় কিছু আসলেই নেই। দোয়া মানুষের জীবনে অনেক অনেক কি বলবো প্রয়োজন। আমি অন্তত বুঝি মানুষের দোয়া কতটা প্রয়োজন। আমার জন্য অনেকেই দোয়া করে, বদদোয়াও দেয় অনেকে, তো দোয়া করার মানুষই বেশি। আমার লাইফে দোয়া করার মানুষ অনেক বেশি। প্রথমে আমি রবি ঠাকুরের একটি কবিতা পড়ব। সবগুলো যে আমার পড়ব তা না, আমি বিভিন্ন কবিতা পড়ব। প্রথমে পড়ব গীতাঞ্জলি থেকে 7 নম্বর কবিতা পড়ব। আব্দুল মান্নান আমাকে দেখছেন, ধন্যবাদ। আমি পড়ছি গীতাঞ্জলি 7 নম্বর কবিতাটি, না সরি এটা 5 নম্বর কবিতা। হ্যাঁ, তিথি আসসালামু আলাইকুম আন্টি, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। শিবপ্রসাদ মজুমদার দাদা আমাকে দেখছেন, ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই তিথির সাথে দেখা হবে, তিথির রান্না খাবো। দাদা লিখেছেন আমিও আছি। হ্যাঁ দাদা, থাকুন, পাশে থাকুন। আমি তো আপনার মতো পারি না, আপনার বোন, তাই চেষ্টা করি। অনন্য প্রকাশনী, আমি আছি কবি, পাশেই থাকুন। তো প্রথমে করব আমার সবচেয়ে প্রিয় কবি, আমি মনে করি সবার প্রিয় কবি, শ্রদ্ধেয় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করব। আজ শুনব, হ্যাঁ অবশ্যই শুনবেন এবং কঠোর সমালোচনা করবেন শিবপ্রসাদ মজুমদার দাদা। উনি আমার খুব প্রিয় একজন দাদা, কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী। সবার সাথে পরিচয় করে দিলাম। আমার একটা মাত্র দাদা, সারা পৃথিবীতে আমার একটা মাত্র ভাই, আপন ভাই। তো পড়ছি রবি ঠাকুর। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে,
অন্তর মম বিকশিত করো অন্তরতরহে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চারে করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মম চিৎ নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতরহে। তো ধন্যবাদ সবাইকে। খুরশেদ আলম বিপ্লব, লাভ। হ্যাঁ, আপনারা সবাই আমাকে ভালোবাসেন সেটা আমি জানি। শিবপ্রসাদ দাদা লিখেছেন, বাহ ধন্যবাদ দাদা। তাফিম আল মজুমদার, অনেক সুন্দর লাগছে মা, থ্যাংক ইউ মা, তোমাকে অনেক মিস করছি। আশা আছে আমার মেয়ের সাথে দেখা হবে, তিথির সাথে দেখা, তোমার সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে। তাসিনা আল মজুমদার, অনেক ভালোবাসা মামনি। তো আমি এবার করব, আসলে কাকে রেখে কাকে পড়বো সেটাই আমি বুঝতে পারি না লাইভে আসলে। সব আমার অনেকটিও প্রিয় কবি আছেন, আমি হেলাল হাফিজ পড়ি, একটু হেলাল হাফিজ না পড়লে আমার ভাল লাগে না। আজিমা পলি আমার প্রতিবেশী, ধন্যবাদ ভাবি, আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ। কি পড়ব? আচ্ছা, প্রিয় একটি কবিতা পড়ি, হেলাল হাফিজের। এই কবিতাটি আমি আবৃত্তিও করেছিলাম আগে, ইউটিউবিং করেছি। বেদনাকে বলেছি কেদনা, কাব্যগ্রন্থ থেকে প্রথম কবিতা, ব্রহ্মপুত্রের মেয়ে। এক জীবনের সব হাহাকার বকিনি অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে, খুব সুখী হবে। বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা। নীলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখর স্তব্ধতা। ওলো উল্লাসিনী, না জেনে শুনি কেন দিতে গেলে টোকা। তুমি আর কি বেদনা দেবে, কতটা কাঁদাবে। বালখিল্য এ খেলায় আমার চেয়েও বেশি তুমিই হারাবে। এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে অভিশাপ তোমাকে দিলাম, তুমি সুখী হবে। ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিও, খুব সুখী হবে। অনেকে হয়তো জানেন আমি আইয়ুব সাবের টিপু। আমি কে? আপনি কে? কি বলবো আপনাকে? ভাই বলবো, দুলা ভাই বলবো, না দোস্ত বন্ধু, কোনটা বলবো? আপনি সব কিছু। জীবন চক্রবর্তী আমাকে দেখছেন, ধন্যবাদ। আব্দুল্লাহ মজুমদার লিখেছেন নাইস স্পিক। শিবপ্রসাদ লিখেছেন হেলাল হাফিজের আহা কি সুন্দর লেখা, দারুণ করলি বোন। আমি অভিভূত দাদা আপনার মন্তব্যে। শিকদার মোহাম্মদ নিজাম আমাকে দেখছেন, আইয়ুব সাবের টিপু লিখেছেন দারুণ। আসলে আমি সবাইকেই বলে থাকি, আমার লাইভ যারা নিয়মিত দেখেন তারা জানেন, আমি বলে থাকি যে আমার লেখালেখির জগতে হেলাল হাফিজ জাস্ট আমার বস। আমি ওনাকে দেখে দেখে কবিতার প্রেমে পড়েছি, কবির প্রেমে পড়েছি। উনি এখানে ব্রহ্মপুত্রের মেয়ে লিখেছেন, উনি যদি এখানে শীতলক্ষার মেয়ে লিখতেন আমি তো শেষ হয়ে যেতাম যে আমাকে ভেবে হয়তো লিখেছেন। তো যাই হোক, ওনার সাথে আমার দেখা হয়নি, তাই উনি শীতলক্ষার মেয়ে লেখেনি, আমি কিন্তু শীতলক্ষার মেয়ে। আব্দুল্লাহ মজুমদার আমাকে দেখছেন, নাইস লিখেছেন, ধন্যবাদ। আমি যে কোনো লাইভে যাই, আমি হেলাল হাফিজ আর সুনীল ছাড়া লাইভ করতেই পারি না। আমি সুনীলের একটা কবিতা পড়ব, যদি নির্বাসন দাও। নির্বাসন দিলে কি হয় সেটা পড়ব। এটা আমি অনেকবার করেছি, কেন এটা পড়তেই আমার ভালো লাগে, ওনার সব কবিতাই আমার ভালো লাগে। আমার জীবনের ইচ্ছে ছিল আমি যদি সুনীলের নীরা হতে পারতাম। আমার একটি লেখা আছে সুনীলকে নিয়ে, সেটাও আমি করবো আজকে। যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব।
বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারে। শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলুর উড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধন্যবাদ সবাইকে। কেউ কাউকে নির্বাসন দেবেন না, বিষ পানের দায়িত্ব নেবেন না। খুরশেদ আলম লিখেছেন শুভকামনা রইল, চালিয়ে যান। ধন্যবাদ। সেলিনা মহিউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপু, উনি অনেক দূর থেকে আমাকে দেখছেন, আমেরিকা থেকে। তাফিম মাহমুদ মজুমদার অনেক ভালোবাসা, লিটন রয় আমাকে দেখছেন, তো ধন্যবাদ, পাশেই থাকুন। এবার আমি আমার লেখা একটি কবিতা পড়ব। আমি ম্যাক্সিমাম রোমান্টিক কবিতা লিখি, সমসাময়িক লিখি, দেশ নিয়েও লিখি, সবই লিখি, তবে রোমান্টিক কবিতা লিখতে আমার ভালো লাগে। আমার দৃষ্টিতে, আমার বিচারে, আমার যত রোমান্টিক কবিতা আছে তার মধ্যে এটি সেরা, ঘাসফড়িং প্রেম। আয়ুষ সাবের টিপু, অনেক কথা বলেছি কিন্তু আগে কখনো তোমার আবৃত্তি শুনিনি, এখন মনে হচ্ছে অনেক মিস করেছি। ইয়েস মাই ডিয়ার টিপু ভাই, আপনি আমাকে অনেক মিস করেছেন। আপনি দেশের মানুষ হয়েও আমাকে দেখেননি, এটা বড় ভুল করেছেন। লিটন রয় লিখেছেন কবিতা আবৃত্তি দারুণ লাগলো কবি, ধন্যবাদ। তা আমি পড়ব আমার অত্যন্ত প্রিয় নিজের লেখা একটি কবিতা, ঘাসফড়িং প্রেম, এক অসম প্রেমের কবিতা এটা। এক নিঃসঙ্গ একাকী মধ্যবয়স্ক পুরুষ, যার উস্কু খুস্কু এলোমেলো চুল, চকচকে রূপালী দেহ, যার চোখ দুটো জলের ভাষায় কথা বলে, যার মনের ভেতর অসংখ্য ঘাসফড়িং ঘুরে বেড়ায়, তথাপি সে বারবার নীল হয়। তা কোনো নিকোটিনের কালো ধোঁয়াই নয়। এক অষ্টাদশী মেয়ের প্রেম তাকে নীল করে, অজানা আশঙ্কা, অজানা ভয়। ভালোবাসা কি এমনই পাগল যে মানুষকে অন্ধ করে দেয়? ভাবনাগুলো এক জায়গায় এসে থেমে যায়, মনের অলিগলি, রাজপথের সকল ফটক বন্ধ হয়ে যায়। তাই এ পথে একবার পা রাখলে আর বেরোনো যায় না। ওই অষ্টাদশী অবাক হয়ে জানতে চাইল, এটা কি সম্ভব? এই যে অসম প্রেম, তুমি প্রেমিক হয়ে আমার মন বুঝবে? লোকটি বলল, খুব বুঝবো। যদি নাই বুঝি তোকে যে ভালোবাসলাম তা বুঝলাম কি করে? একবার ভালোবেসে দেখ, তোকে আমি 7 সাগরের ওপারে তেপান্তরে নিয়ে যাব।
বুকের ভেতর যে রঙিন ফড়িংগুলো ঘুরে বেড়াচ্ছে সব সব তোকে দিয়ে দেব, শুধু একবার ভালোবেসে বুকে আয়। মেয়েটি কিছুটা ভয় পেল। প্রেমিক পুরুষটি তার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে বলল, তোকে কিছুই করতে হবে না, তুই ভয় পাসনি। যদি স্বেচ্ছায় কোনো দিন কিছু দিতে ইচ্ছে হয়, ওটাই হবে আমার ঈশ্বরের প্রসাদ। মেয়েটির চোখে বর্ষা নামল। লোকটিও নোনা জলে চোখ ভাসালো। সকল মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকে আলিঙ্গন করল। এভাবেই শুরু হলো এক ভালোবাসার গল্প। ভালোবাসায় স্থান, কাল, বয়স কিছুই বাধা নয়, শুধু মনের বনে কিছু রঙিন ঘাস ফড়িং থাকলেই হয়। ধন্যবাদ। আমার এই কবিতাটি লেখার পর আমার কিছু স্মৃতি আছে এর সাথে জড়িয়ে। আমি এই কবিতাটি আমার স্কুলে ক্লাস চলাকালীন লিখেছিলাম 2017 সালে 8 অক্টোবর। তারপর মানে আমার স্কুলে বসে লিখেছিলাম, এডিটিং করেছি রাত্রেবেলা, জাস্ট থিমটা লিখে রেখেছিলাম স্কুলে, মাথায় আসলো হঠাৎ করে। যাই হোক, আমার এই কবিতা পড়ে আমার সকল ছাত্রীরা আমাকে প্রশ্ন করেছিল যে ম্যাম, এটা কি আপনার জীবনের কাহিনী? তো আমি বললাম আমার বয়সকে 18, যে এটা আমার জীবনের কাহিনী হবে। তো আমার ছাত্রীরা আমার চেয়ে এগিয়ে, কয়েক ধাপ এগিয়ে, তারা আমাকে বলল যে আপনি যদি কিছু মনে না করেন তো একটা প্রশ্ন করি। আমি বলি কর। বলে আপনার বয়স যখন 18 ছিল তখনকার কথা। তা আমি একদম স্তব্ধ হয়ে গেছি। এটুকু বাচ্চা মেয়েটা তখন 9-এ পড়তো। ওরা মানে গ্রুপিং করে আমাকে প্রশ্ন করলো। যাই হোক, আরও অনেকে আমাকে কমেন্ট করেছে যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে উনি আপনাকে খুব উৎসাহ দিত এই কবিতার জন্য, খুব প্রশংসা করতো। তো এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ কমেন্ট। এত বড় মাপের একজন মানুষ আমাকে দেখে উৎসাহ দিতে, এমন কমেন্ট যিনি করেছেন বা যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কালজয়ী ফরহাদ, ফাহা সবাই আমাকে দেখছেন, ধন্যবাদ। লিটন রয়, বাহ দারুণ সুন্দর কবিতা, আর আবৃত্তি তো তুলনা হয় না কবি, থ্যাংক ইউ। মাকসুদা খাতুন আমাকে দেখছেন, থ্যাংক ইউ। এবার আমি করব, আগেই বলেছি আমি লাইভে আসলে ভুলে যাই আমি কোনটা রেখে কোনটা করবো, কারণ আমার অনেক প্রিয় কবিতা আছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার আরও একজন খুব প্রিয় কবি। আমাকে উৎসর্গ করে কি কোনো আবৃত্তি করা যায়? কারণ আজকে আমি বিশেষ অতিথি। টিপু ভাই, ঠিক আছে, আজকের কবিতা আপনাকে উৎসর্গ করেই করলাম। উল্টো ঘুরি, শুনেন আপনি। তাজরিন আলম আমার ছাত্রী আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবি, ম্যামের জন্য দোয়া করবি। হ্যাঁ, তো টিপু ভাই আপনার জন্য উল্টো ঘুরি। জান, আপনি এত কষ্ট করে আমাকে দেখছেন, আজকের এই আবৃত্তি আপনাকে পেবে। উল্টো ঘুরি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। উনি আর আমি এক তিথিতে জন্মেছি, তাই ওনার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। আমার জন্মদিন 16 অক্টোবর, ওনার জন্মদিনও 16 অক্টোবর। এই যে এই মিলটার জন্য। আর ছোটোবেলায়, আসলে খুব ছোটোবেলায় যখন মানে পাঠ্য বইয়ের বাইরে যখন প্রথম কবিতা পড়ি, তখন আসলে প্রথম হেলাল হাফিজ, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, এরপর রুদ্র শহীদুল্লাহ, এই 3 জনের কবিতা পড়ি আসলে কবিতা শিখেছি, জেনেছি, কবিতাকে ভালোবাসতে পেরেছি। আর আজকে এত দূর আমি আসতে পেরেছি সেটা আমার পেছনে যিনি যার উৎসাহ বলতে যার লেখা আমাকে মুগ্ধ করতো, সেই হেলাল হাফিজ আর অসম্ভব ভক্ত আমি। হেলাল হাফিজ আর সুনীল, ওনাদের 2 জনকে আমি ছোটোবেলায় পাঠ্য বইয়ের ভিতরে কবিতার বই লুকিয়ে পড়তাম। কালজয়ী ফরহাদ লিখেছে, আপনার আবৃত্তি সত্যি অসাধারণ, আপনি অসাধারণ লিখেন তা জানি, কিন্তু আপনি যে আবৃত্তি ভালো পারেন তা জানতাম না। আমার ব্যাড লাক, আপনি জানতেন না আমি আবৃত্তি ভালো পারি। যাই হোক, আপনি আজকে জেনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। BM আশিক হাসান আমাকে দেখছেন, ধন্যবাদ। আমি পড়বো এখন উল্টো ঘুরি। এর অত্যন্ত রোমান্টিক একটি কবিতা।
টিপু ভাই আমাকে ধন্যবাদ দিয়েছেন। টিপু ভাই একটু বলে রাখি, আইয়ুব সাবের টিপু, উনি আমার বান্ধবীর হাজব্যান্ড প্লাস আমাদের এলাকার ছেলে, সেই হিসেবে উনি আমার ভাইও বলা চলে। করছি উল্টো ঘুরিয়ে। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেখে, স্বপ্নের চোখে অনিদ্রা লিখে আমি কোন বেদনার বেণুজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু, না বলা কথায় তন্ত্রে তনুতে পুরি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যায়। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই। স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেণুজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন, বুঝি না। আসলে আমরা সবাই খুব সহজেই ভালোবেসে ফেলি। মোজাম্মেল হক, কেমন আছেন ভাবি? হ্যাঁ ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? হালিমা বেগম আমার কলিগ আমাকে দেখছেন, ধন্যবাদ ম্যাম। কাঞ্চন দে, খুব সুন্দর আবৃত্তি করেন আপু, অসংখ্য ধন্যবাদ। আইয়ুব সাবের টিপু লিখেছেন আহা আহা টু, আপনি লিখেছেন আহা, আমি বললাম আহা টু, আই করিস না। তো যারা আছেন সবাইকে ধন্যবাদ, পাশে থাকুন। আমি আর দু একটা কবিতা করব। আমার একটি কবিতা পড়ি। এবার আমি স্বরচিত কবিতা করব, ঋণ শোধ। এটা আমাদের প্রমিত এবং কথ্য ভাষায় লেখা ঋণ শোধ, হয়তো আপনাদের ভালো লাগবে। শুধু যে প্রেম বিরহ নিয়ে লিখব তা তো নয়, সমাজের অসঙ্গতিগুলো আমি মনে করি প্রত্যেকটা লেখকের কলমে উঠে আসা উচিত। সেই চিন্তা ভাবনা থেকেই আমি সমাজের একটি অন্ধ দিক তুলে ধরেছি। সালেম সুলেরি ভাই আমাকে দেখছেন, বেশ ভালো হচ্ছে, শুভকামনা, ধন্যবাদ সালেম ভাইয়া, আপনি আসবেন আমি ভাবতেও পারি নাই। বিধুনাথ আমাকে দেখছেন, ধন্যবাদ। তো পড়ছি স্বরচিত কবিতা ঋণ শোধ। বুনো ঘাসফড়িংয়ের মতোই বেশ উড়নচণ্ডী মেয়েটি, একা একা বেড়ে ওঠা, তবু শরীর জুড়ে নিসর্গের রূপ মাধুরী। জুঁই ফুলের শুভ্রতায় বেশ নরম আর মায়াবী, ডাগর চোখ দুটোতে শুক্লা তিথির চাঁদ ওঠে, ঠোঁটের কোণে গোলাপ হাসে। অমাবস্যায় ঘেরা চুলগুলো যখন হাওয়ায় ওড়ে, মনে হয় কালো মেঘ ধেয়ে চলেছে কোনো অচিন দেশে। ভর দুপুরে টলটলে পুকুরে তার ছায়ায় ভেসে ওঠে স্বর্গের অপ্সরের আবছা মুখ। এমন হীরের টুকরো মেয়েকেও গায়ের লোকে বলে অপয়া। জন্মে যে মা খেয়েছে, বাপ ভেগেছে ভিন গায়ে, পুরা দেহ ছাড়া তার আর নিজের বলে কিছুই নেই। গায়ের মাতব্বর তার অসুস্থ স্ত্রীকে সেবার জন্য মেয়েটিকে আশ্রয় দিল। প্রকাশ্যে, হ্যাঁ প্রকাশ্যে নিজেকে তার বাবা বলে জানান দেয়। সেই দাবিতেই লুটেছে মেয়েটির প্রথম বসন্ত। এরপর একে একে সবকটি বসন্তই তার কাছে বন্ধক করে গেল। ভালোবাসার রং কেমন সে জানে না, জানতে চায়ও না, শুধু বুঝে পেটের ক্ষুধা। গোগ্রাসে মোটা চালের ভাত গেলে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, কোনো কিছুতেই তার ক্লান্তি নেই। রাতের কোলে যখন পৃথিবী ঘুমোয়,
সে তখন মাতব্বরের ঋণ শোধে ব্যস্ত। যে মানুষ দয়া করে তাকে দুটো খেতে পড়তে দিয়েছে, তার ঋণ শোধে আর কত বসন্ত পোড়াতে হবে জানা নেই। আজকাল বেশ ভারী লাগে শরীরটা, কোনো কাজে মন নেই, ভাতেও তার অরুচি। কাজ করতে না পারলে যে মাতব্বর বাড়ি থাকা চলবে না। ফুলের মতো মেয়েটি কেমন চুপসে যাচ্ছে। ততদিনে জেনে গেল ভেতরে কেউ গুটি বেঁধেছে। হায় রে নিয়তি, দুদিন বাদেই তাকে অসতী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন আর তাকে কারো ঋণ শোধ করতে হয় না। শুধু রাতের আসমানে তারার দিকে চেয়ে বলে, মা মা তুই একলা চইলা গেলি কেন? আমারও নিয়ে যাইতি। আমি যে সতীত্ব চিনি না রে মা, খালি চিনি পেটের জ্বালা। পেটে যখন আগুন জ্বলে আমার দুনিয়া আন্ধার হইয়া যায়, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু দেখি না। তাই আইজ আমি তল্লান ভুল করবো না। দেখ দেখ পূর্ণিমায় গাঙের পানি কিরাম জলমল কাটতাছে। সেই পানিতেই ডুইবা আমি জন্মের ঋণ শোধ করবো রে মা। মা গো, আমি তোর কাছেই ফিরা যাবো। এটা পড়তে গেলে, এই কবিতাটি পড়তে গেলে আমার ভেতরে এক ধরনের যন্ত্রণা সৃষ্টি হয়। এই জন্য হয় যে এটা আমাদের সমাজে যেসব মেয়েরা অভিভাবকহীন কিংবা দারিদ্রতার জাতাকলে নিষ্পেষিত, তাদের ভাগ্যে আসলে এছাড়া কিছুই জোটে না। আমার নিজের চোখে আমি এরকম অনেক দেখেছি। আমি যখন ছোট ছিলাম আমাদের এলাকায়ও আমি দেখেছি। আব্দুর রহমান আমাকে দেখছেন, ধন্যবাদ। তাফিমা মজুমদার, ধন্যবাদ। রোকসানা সিদ্দিকা আমাকে দেখছেন, ধন্যবাদ। দীপঙ্কর বিশ্বাস লিখেছেন, খুব ভালো হয়েছে, ধন্যবাদ দাদা। মোহাম্মদুল্লাহ আমাকে দেখছেন, ধন্যবাদ। তাজরিন আলম লিখেছেন, সব সময়ের মতো খুব সুন্দর ম্যাম, ধন্যবাদ। আমার ছাত্রছাত্রীরা আমাকে ভালোবাসে, আর কি চাই। নাহিদ যাযাবর, অনন্য আবৃত্তি কবি, ধন্যবাদ। অতীব সুন্দর মনোজয়ী সুরলিত উচ্চারণ, মুগ্ধতায় ভরে মন, বিধুনাথ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আয়ুব সাবের টিপু ভাই লিখেছেন, অসাধারণ, আমি মুগ্ধ। আপনাকে মুগ্ধ করতে পেরে আমি বিমুগ্ধ। শারমিন এমিলি হক লিখেছেন, আবেগ আপ্লুত হলাম। হ্যাঁ, এই কবিতাটি আমাকে খুব কষ্ট দেয়। এ ধরনের কবিতা আসলে লিখতে চাই না, কিন্তু ওই যে বললাম, আমাদের মতো দেশের এই শ্রেণীর মানুষগুলোর ভাগ্যে এটাই হয়। এরা কখনো মানুষ হয়ে উঠতে পারে না, শুধু মানুষের ভোগের, মানুষের বিলাসের বস্তু থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে নক আউট করে দেয়। তো এরকম আমি বাস্তবেও দেখেছি। আর সেই ভাবনা থেকে, সেই চিন্তা থেকে এখনও এরকমটি শেষ হয়নি আমার সমাজে, তাই আমি এটা লিখেছি। কিন্তু এটা পড়তে গেলে আমি সত্যি আমার বুকের ভিতরে পেইন হয়। আমি কেন এসব কবিতা লিখবো? আমি শুধু ভালোবাসার কবিতা লিখতে চাই, আনন্দের কবিতা লিখতে চাই। এসব তো আমি লিখতে চাই না, কিন্তু লিখতে হয়। আমার সমাজ আমাকে দিয়ে লেখায়, আর এটা আমাদের সমাজের প্রতি আমাদের প্রত্যেকটি লেখকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই আসলে এগুলো লেখা। আমি একটি গল্প লিখেছিলাম, জীবনের গল্প। সেটা আমার খুব কাছের মানুষ চন্দ্রকে নিয়ে লিখেছিলাম। আজকে লাইভের মাধ্যমে বলি, এতে অনেকে ক্ষুব্ধ হয়েছে। তা আমি কী করবো রে ভাই? আমি লিখতে পারি, আমি তো কারোর জন্য কিছু করতে পারি না। আমি লিখতে পারি, আমি লিখেছি। আমি দেখেছি চন্দ্রের পরিণতি, আমি দেখেছি কতটা অবহেলা, অবজ্ঞা সে সহ্য করে সে চলে গেছে, সেটা আমি দেখেছি, আমি সেটা লিখেছি। এই জন্য অনেকে আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে। সো হোয়াট, আমার কিছু যায় আসে না। আমি কবি, আমি লিখবই, আমি লিখবই। আমাকে তো আমার লেখালেখি তো বন্ধ করা যাবে না। কেউ সম্পর্ক রাখলো, কেউ রাখলো না, তাতে তো আমার কিছুই যায় আসে না। আর যদি তারা এই লাইভ দেখে থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলি, শুদ্ধ হন, মানবিক হন। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হজ করলেন, হাজি হলেন,
মানবিক হলেন না, তাহলে তো আপনি মানুষই হলেন না। মানবিক হন। আমি সবাইকে আহ্বান করি, হ্যাঁ, সবাইকে আহ্বান করি আগে মানবিক হন, তারপর আপনি আপনার ধর্মকর্ম করবেন। যার ভেতরে মানবতা নেই সে আবার কিসের ধর্মকর্ম করে? এসব ধর্মকর্মের কোনো ভ্যালিউ নেই। মানবিক হতে হবে। আফসার হুসাইন কালীগঞ্জ থেকে আমাকে দেখছেন, ধন্যবাদ ভাইয়া, আপনি আসছেন, থ্যাংক ইউ। এরপর আমি করব, আসলে এটা পড়ে আমার মনটা খারাপ হয়ে গেছে, অন্য একটা কবিতা পড়ি যেটা পড়লে ভালো লাগবে। প্রেমের কবিতা পড়ি। এমিলি লিখেছে, মানুষ বড় অদ্ভুত প্রাণী, সব সময় চিনে, অসময় চিনে না। ঠিক বলেছিস। তুই তো জানিস আমি এই গল্পটা কাকে নিয়ে লিখেছি। এখন আমি তো কাউকে আহত করার জন্য লিখিনি, এটা আমার দায়বদ্ধতা। হ্যাঁ, আমার এত কাছের একটা মানুষ যার জন্য আমি কিছুই করতে পারিনি, লিখতে তো পারি। হ্যাঁ, এতে করে যদি কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে কি যায় আসে? আমার ফ্যামিলি আমার সাথে আছে, আমার অনেকেই আমার সাথে আছে। বললাম না একটু, আমি একদম শুরুতে বলেছিলাম আমার ওপর মানুষের দোয়া আছে। না থাকলে আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি। স্ট্রাগল মিনস অর্থনৈতিক স্ট্রাগল না, অন্যান্য স্ট্রাগল করেছি। অনেক স্ট্রাগল করে আমি কিন্তু এখনও টিকে আছি মানুষের দোয়ায়। দোয়া না থাকলে পারতাম না। বদদোয়া দেয় কেউ কেউ, তাতে কিছু যায় আসে না। আরেকটি প্রেমের কবিতা পড়ি, মহাদেব সাহার। টিপু ভাই লিখেছেন, আমিও আছি। আর কি লাগে ভাই আপনি থাকলে? যে হারাই কবিতাগুলো, পড়ছি মহাদেব সাহার তুমিও কবিতা। এটা অত্যন্ত মানে ভীষণ একটি রোমান্টিক কবিতা। মহাদেব সাহা মানেই রোমান্টিকতা। বুলবুল শ্যামল আসছে, ধন্যবাদ। মিনারা মিলি আমার প্রিয় ভাবি, ধন্যবাদ ভাবি। ফেরোজ আহমেদ, বাহ, ধন্যবাদ, পাশে থাকুন। তো পড়ছি তুমি ও কবিতা মহাদেব সাহার। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তই উৎসব। তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়। বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যায়। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম। এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার এক একটি কলধ্বনি। তোমার প্রতিটি আহ্বান এক একটি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও মুহূর্তে মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়। পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে। পুষ্পোদ্যান খাখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে থাকে সপ্তর্ষি মণ্ডল। মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল। আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূরে নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য এক একটি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির।
প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ বুলবুল শ্যামল, লাইফে এসে এত কঠিন কথা না বলাই ভালো, কবিতা নিয়ে থাকো। কঠিন কথা বললাম কোথায়? আমি তো কবি, আমি তো সাধারণ পাবলিক না। আমরাই তো বলবো, তোমরা ভয় পাবে, তোমরা সাধারণ পাবলিক। হ্যাঁ, তোমরা ভয় পাবে। আমরা ভয় পেলে, আমাদের কলম ভয় পেলে আমরা লিখবো কী করে রে বাবা? হ্যাঁ, লিখতে হবে। আমি যদি সাহসী না হতে পারি, সাহসী উচ্চারণ করব কী করে? সো আমাকে সাহসী হতে হবে। আমাকে কেন, সেই রবি ঠাকুর থেকে শুরু করে আমাদের গুন্দা পর্যন্ত সাহসী কবি, আমরা তো তাদেরকেই ফলো করি। কবি হলে মিনমিনে স্বভাব বাদ দিতে হবে, সাহসী হতে হবে, সত্য উচ্চারণ করতে হবে। আর যে এগুলো করতে পারে না সে অকবির দলে পড়ে। আমি নিজেকে অকবি ভাবতে চাই না। ধন্যবাদ তোমাকে। সালমা জামান আমাকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কি পড়বো? সাড়ে 10টা অবধি থাকবো আর দুটো কবিতা পড়বো। আসাদ চৌধুরীর একটি কবিতা পড়ি। এটা দেশের কবিতা। শহীদদের উদ্দেশ্য করে লেখা একটি কবিতা। লিখেছেন কবি আসাদ চৌধুরী। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের? কোনটা ছিল? নাকি কোনো দুঃখের? নাকি মনে তৃপ্তি ছিল, দীপ্তি ছিল, এই যাওয়াটা সুখের? তোমরা গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়। সাঝে যখন কোকিল ডাকে, কার্নিশে কি ধূসর শাখে, বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে। ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? বলছে কি তা বাংলাদেশ? বলছে কি তা বাংলাদেশ? কি অদ্ভুত সুন্দর কবিতা। শহীদরা চলে গেলেন, ওনাদের কিছু কথা বলার ছিল যেগুলো ওনারা বলার সুযোগ পাননি। সেরকম সুযোগ পাননি বলে আসাদ চৌধুরী তাদের প্রতি একটা প্রশ্ন রেখেছেন। তোমাদের যা বলার ছিল, দেশ তো স্বাধীন, সবাই স্বাধীন, বাংলাদেশ কি এখন তা বলছে? যাই হোক, কবির প্রতি আমার গভীর শ্রদ্ধা, সকল শহীদের প্রতিও শ্রদ্ধা। আমি আরেকটাই কবিতা করব, করে আজকের মতো শেষ করব। কী যে করবো সেটাই বুঝতে পারছি না। নাজমাতুল লাইলা আমাকে দেখছেন, থ্যাংক ইউ। খুঁজে পাচ্ছি না শেষ কবিতাটা কি পড়ব। কাঁদছিল, কেউ কাঁদছিল। আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা, এটা আমি প্রায় করে থাকি, সেটাই করি। তুই কি আমার দুঃখ হবি? দেখি কে কে আমার দুঃখ হয়। তো পড়ছি, তুই কি আমার দুঃখ হবি, আনিসুল হকের। এটা অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা।
আশা করি যারা কবিতা ভালোবাসেন তারা সবাই এই কবিতাটিকে ভালোবাসেন। আর এই কবিতাটি চেনেন না এমন কোনো কবিতা প্রেমী নাই আমার মনে হয়। আয়ুষ সাবেটিও যেতে যাই বলে যেতে নাই রে, আরেকটু বসে যাও না রে। হ্যাঁ, অনেকক্ষণ একটা গান মনে পড়ে গেল। থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটু বসেই যাচ্ছি। তুই কি আমার দুঃখ হবি? আনিসুল হক। তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল, রুক্ষ চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাঁকা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি? একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? নরম হাতের ছোঁয়া হবি? একটুখানি ছোঁয়া হবি? একটুখানি কষ্ট হবি? নিচের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি? প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিও না রাখা এক কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? দুঃখ হবি? আসলে দুঃখ কেউ হতে চায় না, সবাই সুখের ভাগিদার। সেই জন্য সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো আনিসুল হক এত চমৎকার একটি কবিতা লিখেছেন। আর এটা পড়তে গেলে অন্যরকম ভালো লাগে। আমার খুব খুব প্রিয়। আমি খুব অনেক আগে থেকে এই কবিতাটা আমি বহুবার পড়েছি, বহু জায়গা। আশিক মজুমদার আমাকে দেখছেন, ধন্যবাদ। অমিতাভা সুর আমাকে দেখছেন, ধন্যবাদ। 10:30 বাজে, আমি এখন যাব। সবাই ভালো থাকবেন। আজকে যারা যারা আমার সাথে ছিলেন আর যারা ছিলেন না তারা হয়তো পরে দেখে নেবেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। পৃথিবী যেন ভালো হয়ে ওঠে, আমরা পুরোপুরি সে আগের মতো দিন যাপন করতে পারি, আগের মতো হই হুল্লোড় করতে পারি, সেই দোয়া করবেন সবাই। তো ভালো থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় বলবো না, একটু যাচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। টাটা।